আচ্ছা, আওয়ামী লীগের এখন দল দরকার। আওয়ামী লীগ এখন যেভাবে পারবে চেষ্টা করবে দল কিভাবে নিয়ে এসে অ্যাটলিস্ট দেখাতে, কারণ মোটামুটি আওয়ামী লীগ এটা বুঝে গিয়েছে যে ওই 120 সিট, 110 সিট, 70 সিট, 80 সিট এই জিনিসগুলি আর বাস্তবে হবে না। So, দেশকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে দুইবারই এনাফ ধ্বংস করার জন্য, আগামী 200 বছরের জন্য। আবার দেশকে যদি কেউ ভালো করতে চায় তাহলে দুইবার কেন, একবারই এনাফ দেশকে যদি সিস্টেম ডেভেলপ আপনি করতে চান। দ্য আইডিয়া যাতে দুইবারের বেশি কেউ না হতে পারে, দ্যাট ইজ কল ইলেকটিভ মনার্কি, যাতে না হয়। ইলেকটিভ মানে ইলেকশনের থ্রুতেই যেন আপনি জানি কোনো একটা রাজতন্ত্র এখানে বানিয়ে না ফেলতে পারেন। কিন্তু ভালো রাজা থাকলেও যেমন কোনো ক্ষতি নেই, আবার খারাপ রাজা যদি আপনার একবারও থাকে তাহলে দেশকে 200 বছর পিছিয়ে নিতে পারে। আর আমার প্রশ্নটা হলো যে একদিক থেকে আপনি ধরতেই পারেন, ঠিক আছে, যদি কোনো দেশে ওই সিস্টেম ডেভেলপ হয়ে থাকে যেখানে যেই আসবে উনি ইচ্ছা করলেও অ্যানার্কিজম করতে পারবে না, ইন দ্যাট কেস দ্যাটস লজিক্যাল, নট এ প্রবলেম। কিন্তু আমি বলছি না বাংলাদেশের জন্য এটা রাইট কি রং। যেমন আমি মনে করি 5বার 4বার 5বার এমপি হওয়াটাও সেই ক্ষেত্রে বন্ধ করে দেওয়া উচিত, 2-3বারের বেশি মন্ত্রী হওয়াটাও বন্ধ করে দেওয়া উচিত। অনেকগুলি সবই কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এক ভদ্রলোক মনে করেন খুব এফেক্টিভলি 2টা বার সে প্রাইম মিনিস্টার হয়ে ভালো কাজ করলো, এবং আপনি দেখছেন যে দ্য পার্সন ইন লাইন সে তার মতো এফিশিয়েন্ট না, জনগণের কাছেও জনগণ তাকেও যথেষ্ট পছন্দ করে। তো সেই ক্ষেত্রে এটা একটা আপনার ব্যাকফায়ার করতেই পারে। আবার যেখানে আপনি দেখছেন যে ভাই এই প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি যায় আমি তত তাড়াতাড়ি বাঁচি, সেই ক্ষেত্রে হয়তো এটা ভালো কাজ করতে পারে। আমার প্রশ্নটা হলো হঠাৎ করে এই জিনিসটাকে একটা না দেখে যে কোনো প্রধানমন্ত্রী বা যে কোনো সরকার কতখানি ভালো হবে এটা ডিপেন্ড করে মাইন্ডসেটের উপর। ওনার চিন্তা চেতনায় কি উনি স্বৈরাচারী মনোভাব আছে না উনি গণতান্ত্রিক চিন্তা করেন। সেই আপনি জানেন যে আরো 2টি রাজনৈতিক জোট হতে যাচ্ছে। এই সব রাজনৈতিক জোট বা এখন বিএনপির নেতৃত্বে যে 20 দলীয় জোট ছিল সেই জোট অনেকখানি কার্যকর। এই জোটের পুনর্গঠন আপনি কিভাবে দেখেন? রাজনীতিতে তারা কিভাবে আসলে মানে তৈরি করে বা প্রভাব বিস্তার করতে পারে? না দেখুন, জোটের ব্যাপারটা হলো যে আমি তো 4 বছর আগে জোট ছেড়ে দিয়েছিলাম, বিকজ আমি যে সময় কথাটা বলেছিলাম যে সত্যি কথা বলতে জোটের ওই ভারসাম্যটা হচ্ছিল না, এবং আমি সেই সময় মনে করেছিলাম যে আর জোটের ওই মুহূর্তে প্রয়োজন নেই, যেটা 4 বছর পর বাস্তবেই প্রমাণিত হলো যে বিএনপি খুব সফট ডিসমিসাল ওয়েতে জোটটাকে বাদ করে দিয়ে ওনার ওদের মধ্যে থাকলো। আমি সন্দিহান এই ব্যাপারে যে ওনারা কতখানি আন্দোলন করতে পারবেন উইদাউট বিএনপি, কারণ বিএনপি মেজর ফোর্স, বিএনপি ছাড়া ওই জোট ইভেন কি মিডিয়ার কাছেও কতখানি গুরুত্ব পাবে। বাট তারপরও আই রেসপেক্ট দ্য ভিশন যে আমাদের সবাই আমরা যেখানেই আছি, যেটা প্রিন্স ভাইও বললেন যে এই দুঃশাসনের বিরুদ্ধে যে আমাদের নিজেদের জায়গা থেকে যে লড়াইটা, আমি যে কোনো জোটকেই স্বাগত জানাই যে ওনারা যদি করেন, ওনারা যদি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই দেশ ও জাতির জন্য ভালো হবে। তো আর রাজনীতি তো এই ব্যাপারটাই, সবাই যে আসলে রাজপথে থেকে কাজ করবে সেটাও সত্যি না। একটা প্রোডাক্টিভ ভয়েসও তো অনেক ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। তো রাস্তায় যে পোস্টার লাগায় উনিও যেমন ইম্পর্টেন্ট, যে জনসভায় মানুষ আনে উনিও যেমন ইম্পর্টেন্ট, যে একটা ভালো ভিশন দেয় সেটাও তেমন ইম্পর্টেন্ট। সবকিছু মিলিয়ে রাজনীতি। আমার মনে হয় ওনারা, আমি তো আর 20 দলের সাথে নেই, আমি বলতে পারবো না, আমি শিওর বিএনপির সাথে বসে এরকম কোনো একটা সেভাবে এই জিনিসটাকে ঠিক করেছে আমাদের। পরিষ্কার। আমি শুধু একটি প্রশ্ন ছোট করে একটু উত্তর নিয়ে আবার প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। পার্থ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি 27 দফার রূপরেখা অনেক কথাই বলেছে, কিন্তু জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সেইটা টানাপোড়েন নিয়ে বিএনপি এক ধরনের চুপচাপই থাকছে, এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আমি তো মনে করি কি খালেদ একটা কথা বলি, এখানে পলিটিক্সের একটা ব্যাপার আছে। জামাত ইসলামী আপনি কিছুদিন আগে দেখেন না সরকারের উচ্চ মহলে হেফাজতে ইসলামের সাথে মিটিং করছে। আপনি হেফাজত ইসলাম কালকে নিবন্ধন পেয়ে রাজনীতি করলে আপনি অবাক হবেন না। জামাত ইসলামের নিবন্ধন যদি পূর্ণ বহাল হয় আপনি অবাক হবেন না, এটাই রাজনীতি। তো সেই ক্ষেত্রে বিএনপি খুব টেকনিক্যাল ওয়েতে জামাতকে ছেড়ে দিয়েছে, বা জামাত তাদের সাথে নেই, বিএনপি নিজের মতো করে চলছে। সেই ক্ষেত্রে জামাতের সাথে এমন কোন অ্যারেঞ্জমেন্ট, বিকজ আপনার মাথায় রাখতে হবে যুদ্ধাপরাধী বিচার হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তেই দেখবেন একটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই জামাত আবার, আমি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই ক্ষেত্রে বিএনপি এভাবেও চিন্তা করতে পারে যে আপাতত জামাতকে আমাদের দরকার নাই, বা জামাতকে আমরা এমন কোনো ভাবে বাদ দিব না
যাতে করে আওয়ামী লীগ এটা সম্পূর্ণ অ্যাডভান্টেজ না। এখন আপনি জানেন জামাত সাংগঠনিকভাবে শক্ত হচ্ছে। আমার মনে হয় যে এটা খুবই পরিষ্কার করেছেন শুধু দর্শকদের জন্য এবং আমার জন্য এটা একটু পরিষ্কার করবেন কিনা পার্থ, যে মানে হেফাজতে ইসলামীকে কি সরকার জামাতে ইসলামীর অ্যান্টিডোট হিসেবে দেখছে নাকি সহযোগী সংস্থা হিসেবে দেখছে? নট নেসেসারি, এখন সবাই না, কারো সহযোগী কেউ না, বা ক্ষেত্রে যদি উনি ওই সিস্টেম ডেভেলপ করে দেন তাহলে আমি শিওর যেই আসবে সেই ভালো করবে, তো সেই খারাপ করার কোনো ওয়ে থাকবে না। আমার মনে হয় হঠাৎ করে এই জিনিসটাকে, যেমন এটা যেমন আমেরিকাতে আসছে, অনেকে রুজভেল্ট আমেরিকাতে 4 বার প্রেসিডেন্ট ছিল, অনেকে হয়নি, আবার ট্রুম্যান বলেন আপনি বা রোনাল্ড রেগান, দে ওয়্যার এগেইনস্ট ইট, যে না 2 বারের চেয়ে বেশি থাকা উচিত। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে প্রিন্স ভাই যেটা বললো, যে যা বারবার আমরা দেখি যে একটা বয়স হয়ে যায়, বা বয়স বড় ব্যাপার না, বিকজ আমি মনে করি আপনার ক্রিয়েটিভ নেচার যখন শেষ হয়ে যায়, আপনার যেই বয়স হোক, তখন আপনি সমাজের জন্য বের আনতেন। আপনি 80 বছর বয়সে যদি এফেক্টিভ থাকেন, আপনার যদি মনে করেন আপনি ওই ক্রিয়েটিভিটি আছে, আপনি সমাজকে দিতে পারছেন, আপনি অ্যাজ ইউজফুল অ্যাজ এনি পারসন হু ইজ 30 ইয়ার্স অফ এজ। আমার মনে হয় এটা নিয়ে আরো অনেক রিসার্চের ব্যবস্থা করা উচিত, এবং শুধু এই কথাটা না বলে নিচের লেভেলকেও আরো অনেক কিছু পরিবর্তন করা উচিত। জনাব আন্দোলন রহমান পার্থ, আপনি মনে করছেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারটির জন্য আসলে এটা এখন অনেক আর্লি এটা বলার জন্য, বা এটা এখন আপনি বলতে চাচ্ছেন? সেটা বলি নাই, না না, আমি সেটা বলি না। আমি যে খালেদ, এটা যদি করতে হয় এটা খারাপ না, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা করে আপনি খারাপ কিছুকে বন্ধ করতে পারবেন না, কারণ যার খারাপ হওয়ার সে 2 বার কেন 1 বারই ধ্বংস করে দিতে পারবে। সো এর সাথে আপনার আরো অন্যান্য অনেক জিনিস আছে, যেই জিনিসগুলি আপনি যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আসল আইডিয়াটা কি? যাতে গুড গভর্নেন্স, এটাই তো আসল আইডিয়া। তার মানে আপনার বক্তব্য একদমই পরিষ্কার। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন, না আমরা পরবর্তী প্রসঙ্গে যাব? 30 সেকেন্ডে হয়তো বলতে পারি। দেখুন, ওভারঅল যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা বিবেচনা করি, কথা বলেছি, তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে সংসদীয় গণতন্ত্র যদি যে ধারাটার কথা বলি, আসলে এই প্র্যাকটিসটা নাই। যদি এই প্র্যাকটিসকে আপনি 2 ভাবেও দেখেন, যদি এই প্র্যাকটিসটা ঠিক মতো থাকতো, তাহলে প্রধানমন্ত্রীর পদে থেকে তার তো এ ধরনের একনায়কতন্ত্র হয়ে যাওয়া বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো পজিশন তার আফোল্ড করা এবং দায়িত্ব পালন করা, সেটা হতো না। সুতরাং সেটা ব্যর্থ আছে, এটা ঠিকই। এটা আরেকটাও আছে, সেটা হচ্ছে যে এই ধরনের আমাদের মতো দেশগুলোতে এইখানে কোনো ব্যক্তির এ ধরনের আবির্ভাব হলে তার একনায়কতন্ত্রের সম্ভাবনাটাই প্রধান থাকে, এবং যে ধরনের উপসর্গ হয় তাতে অন্তত পক্ষে যদি 2 বারের জায়গায় থাকে কিছুটা হলে আপনি বাধাগ্রস্ত পড়েন। আর তবে এটা খুবই কারেক্টলি এই কথা বলা হয়েছে, এটা তো নির্ভর করে পুরোপুরি সুশাসনের উপরে। সুতরাং সুশাসনের উপরে নির্ভর করে সে যে কথাটা পার্থ বলেছেন, কারেক্টলি বলেছেন, যে যদি কেউ ওই ধরনের পাওয়ার এক্সারসাইজ করে সে একবারও কোনো অপকর্ম করতে পারে, কিন্তু আমি মনে করি সেটা তো অন্য আলোচনা। ওভারঅল গুড গভর্নেন্স কিভাবে হবে, সংসদীয় গণতন্ত্রের ধারা কি হবে, কিন্তু সাধারণভাবে কতগুলো আইন করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু খালেদ, আমি একটু অ্যাড করি, একটু ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড করি, যে ভাইয়ের সাথে, প্রিন্স ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি। সেই জিনিসটা হলো যে এই যে কথাটা যে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা যখন আপনি প্রশ্ন করবেন বা আমরা কথা বলবো, এটার সাথে অন্যান্য স্ট্রাকচার যেটা বিএনপির 27 দফা আছে, ওটাকে যদি আপনি কনটেক্সটে দেন তাহলে কিন্তু ইট মেক্স মোর সেন্স। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, মন্ত্রীদের ক্ষমতার ভারসাম্য, তার মানে আপনি ক্ষমতাটা কমিয়ে আনছেন। ইন দ্যাট কেস কিন্তু এটা ঠিক আছে। আমরা নিশ্চয়ই আসবো এই জায়গায়। তার আগে হচ্ছে যে দর্শকদের প্রশ্নের জায়গা থেকে একটা প্রশ্ন করি আপনাকে। এই প্রশ্নের কাছাকাছি প্রশ্ন আমি প্রিন্স ভাইকেও করবো, কিন্তু আপনার কাছে প্রশ্নটা স্পেসিফিক, যে আপনাকে রাজপথের আন্দোলনে দেখা যাচ্ছে না কেন, কবে দেখা যাবে, বা আপনাকে রাজপথের আন্দোলনে দেখতে চাইছে সাধারণ জনগণ, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনবো জনাব আন্দোলন রহমান পার্থ। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছে। আপনারা জানেন যে 3-4 বছর আগে আমরা 20 দল ছাড়ার পর থেকে আমরা কমিটিগুলি করছি। মোটামুটি ঢাকাতে 129টা ওয়ার্ডের মধ্যে প্রায় 57-58টা ওয়ার্ডে আমাদের কমিটি হয়ে গিয়েছে। 57টা থানার মধ্যে প্রায় 22টা থানায় আমাদের কাজ হয়ে গিয়েছে। তো আমি মনে করি যখনই আমরা নামবো, যে দাবি নিয়ে নামি, আমরা একটু কমপ্লিটলি নামতে চাই। আমরা এরকম ভাবে নামতে চাই না যাতে বড় দলের মাঝখানে আমরা হারিয়ে যাই। তো আমরা মোটামুটি ইনশাল্লাহ অনেকখানি গুছিয়ে এনেছি, এবং যখন সময় আসবে এবং রাইট রিজনে অফকোর্স আমাদেরকে দেখতে পাবেন আপনারা। আমি এই প্রশ্নটা জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে করতে চাই। প্রশ্নটা হচ্ছে একটু অন্যভাবে। দর্শকদের মধ্যে একাংশ মনে করেন যে আপনারা কোনো একটা দাবি
ক্ষেত্রে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকে বা বিএনপি অ্যালায়েন্স ক্ষমতায় থাকে, তাহলে দাবিটা যেভাবে পেশ করেন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেভাবে করেন না। আওয়ামী লীগের ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচ থাকে হচ্ছে অনেক নরম, এটা অনেকে মনে করেন। আপনারা আওয়ামী লীগের সাথে এক ধরনের একাত্মই থাকেন। এই বিষয়টা ঠিক কিনা, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাইবেন। যেমন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বা অন্যান্য প্রসঙ্গেও যদি আমরা দেখি আর কি, এটা দর্শকরা এরকম বলছেন। জি প্রিন্স ভাই। না, আমি ঠিক আছে, আমি দর্শকের যে কি বলবো অবজারভেশন, সেটা আমি খুবই মানে কি বলবো যে এটা পজিটিভ আঙ্গিকে দেখছি, এবং আমরা অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি আমাদের কোনো ত্রুটি থাকে সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। এই আন্দোলনটা কখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়, বা আমরা বামপন্থীরা কোন স্টাইলে আন্দোলনটা গড়ে তুলতে চাই, সেটা হচ্ছে এই আন্দোলনের সাথে আমার সাথে শ্রেণীর সম্পৃক্ততা থাকে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা থাকে। আমি আপনাকে খালি প্রশ্নটা তুলে রাখি, একটু দেখবেন আগে যে ধরনের একটা শ্রেণী পেশার মানুষ নিজস্ব দাবিতে তার আন্দোলন সংগ্রাম গড়ে উঠতো, এবং এটা সরকার মানছে না, সুতরাং এইটাকে ওই দাবির সাথে সরকার বিরোধী আন্দোলনকে ট্যাগ করে কিন্তু যেত। সেই জায়গাটা নানা কারণে এখন ব্যত্যয় ঘটছে বলে আমাদের অবজারভেশন, কিন্তু আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। তাহলে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে আমরা বিজয়ী হলে ওই মানুষ তার যে নিজস্ব দাবির সংগ্রামকে অব্যাহত রেখে নিজের দাবি আদায়ের জায়গায় আরো বেশি অগ্রসর হতে পারবে।